আজকে আমাদের আলোচ্য বিষয় একটি কবিতা যার নাম দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস। দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস, রিটেন বাই আগা সঈদ আলী। এই টাইটেলটি কিন্তু রূপক। দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস এখানে একটা কানেকশনকে বোঝাচ্ছে, অর্থাৎ কমিউনিকেশনকে বোঝাচ্ছে। অর্থাৎ কাশ্মীরের যে পরিস্থিতি, যে রক্তযজ্ঞ অবস্থা, সেই সময় সঠিকভাবে এই কাশ্মীরের মানুষের সাথে, তাদের আপনজনের সাথে কমিউনিকেশন ছিল না, যোগাযোগ ছিল না। সেই সূত্র ধরেই দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস। তাহলে এই পোস্ট অফিস কথাটা অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগকে কিন্তু বোঝাচ্ছে। আক্ষরিক অর্থে পোস্ট অফিস নয়, এখানেই রূপক ব্যবহার করা হয়েছে। যাই হোক, আজকের কবিতা দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস। আগা সঈদ আলী ওয়াজ এ কাশ্মীরি আমেরিকান পোয়েট। জন্মগ্রহণ করেন কাশ্মীরে, তারপর তিনি আমেরিকায় চলে যান। তিনি কাশ্মীরি আমেরিকান পোয়েট, অর্থাৎ হি ইমিগ্রেটেড টু দ্য ইউনাইটেড স্টেটস। প্রবাসী হিসাবে চলে গিয়েছিলেন আমেরিকাতে। যখন তিনি লেখালেখি করেন, হি বিকেম অ্যাফিলিয়েটেড উইথ দ্য লিটারেরি মুভমেন্ট নোন অ্যাজ নিউ ফর্মালিজম ইন আমেরিকান পোয়েট্রি। আমেরিকান পোয়েট্রি জগতে যে পিরিয়ডটার নাম ছিল নিউ ফর্মালিজম, সেই সময় তিনি লেখালেখি করেছেন। হিজ পোয়েট্রি কালেকশন, তার নামও হলো দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস, এবং কবিতাটার নামও হলো দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস। তাহলে এই যে কবিতাটি, এই কবিতাটির মধ্যে, অর্থাৎ দ্য পোয়েম স্পিক্স অ্যাবাউট ওয়াইডস্প্রেড ব্লাডশেড অ্যান্ড ভায়োলেন্স ইন কাশ্মীর। কাশ্মীরের যে রক্তযজ্ঞ অবস্থা, ভায়োলেন্স, সংঘর্ষ, এই যে পরিস্থিতি, সেই কথাই কিন্তু এই কবিতার মধ্যে রয়েছে। কবিতাটি প্রথম শুরু হয়েছে যে লাইন দিয়ে, অ্যাগেইন আই হ্যাভ রিটার্ন টু দিস কান্ট্রি। পুনরায় আমি ফিরে এসেছি এই দেশে। অর্থাৎ আমাদের পোয়েট, তিনি আমেরিকান, এখন আমেরিকান বাসিন্দা, এবার তিনি ফিরে এসেছেন কাশ্মীরে। প্রথম লাইনটাই তাই এইভাবে রাখা হয়েছে, অ্যাগেইন আই হ্যাভ রিটার্ন টু দিস কান্ট্রি। তাহলে দ্য ফার্স্ট সেকশন অফ দ্য পোয়েম, কবিতার যে প্রথম অংশ, দ্য পোয়েট কামস ব্যাক টু হিজ কান্ট্রি, নিজের দেশে ফিরে এসেছেন। কোথায়? কাশ্মীরে। হোয়ার এ মিনারেট হ্যাজ বিন এন্টোম্বড। এখানে একটা মস্ক, মসজিদের মিনারের কল্পনা করা হয়েছে, মিনারের কথা বলা হয়েছে, এবং তার গম্বুজের, যেটা গম্বুজ আকৃতি বিষয়টা রয়েছে, সে কথাও বলা হয়েছে। দ্য পোয়েট সিজ এ ম্যান, একজন মানুষকে দেখছেন মসজিদে, হু সোকস দ্য উইকস
of clay lamps in mustard oil and climbs the steps of the mosque. মসজিদে লক্ষ্য করা যাবে এক ভদ্রলোক সিঁড়ি বেয়ে বেয়ে উঠছে উপরের দিকে, তার হাতে হলো মাটির প্রদীপ এবং তার পলিতা বা সলিতা রয়েছে, অর্থাৎ মাটির প্রদীপটা জ্বলছে হাতে। স্বাভাবিকভাবেই সময়টা রাত্রিবেলা, রাতে হবে সেই ঘটনা। তাহলে তিনি দেখছেন একজন ভদ্রলোক, তিনি একটা প্রদীপ হাতে ধীরে 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 মসজিদের অন্দরের মহলের দিকে যাচ্ছেন এবং তার হাতে হলো একটা প্রদীপ, আলোক শিখা। তো যাই হোক, এখানে একটা কল্পনার বাণী রয়েছে যেন যে এত কাশ্মীরে মারামারি, সংঘর্ষ, যুদ্ধ, মৃত্যু চলছে, তবু কোনো একজন ব্যক্তি, অর্থাৎ কাশ্মীরবাসী কোনো এক ব্যক্তি উপাসনালয়ে যাচ্ছে, তার হাতে কিন্তু আলোর প্রদীপ। ইচ নাইট, প্রতি রাত্রে এরকম তিনি করেন, টু রিড মেসেজেস, সেখানে তিনি খোদা বা আল্লাহর বাণী পাঠ করেন, ঈশ্বরের বাণী পাঠ করেন। দ্যাট আর ক্রেস্ট অন প্ল্যানেট, কবি এইভাবে কল্পনা করেছেন যে বাণী বিভিন্ন গ্রহ উপগ্রহের মধ্যে লিখে রয়েছে, যে মেসেজগুলো আছে সেগুলো পড়েন, অর্থাৎ কিনা তিনি কোরআন শরীফ ইত্যাদি ইত্যাদি পড়েন, কোরআন হাদিস ইত্যাদি। এইসব লাইনের মধ্য দিয়ে প্রথম সেকশনে দ্য পোয়েট হ্যাজ ট্রাইড টু ডেভেলপ অ্যান ইন্ট্রোডাকশন, কবিতার একটা ইন্ট্রোডাকশন দিতে চেয়েছেন, বাই পিকচারাইজিং এ পারসন, একজন ব্যক্তিকে তো পিকচারাইজিং করা হয়েছে, বলা হলো সে ক্লাইম্বিং করছে, উঠছে আপস্টেয়ার্সের দিকে, উপরে সিঁড়ির দিকে, আর কি পড়ছে? মেসেজেস পড়ছে, যেটা প্ল্যানেটস সেখানে খোদিত আছে। অর্থাৎ কি না, এভাবেও কল্পনা করা যেতে পারে যে বিভিন্ন মসজিদের যে উপাসনালয়ে সেখানে আরবিতে কিছু খোদাই করে লেখা থাকে, আল্লাহ বা ঈশ্বরের বাণী, সেই দিকে উঠছে, এমন বিষয় হতে পারে। প্ল্যানেটস কথাটা বলা হয়েছে, গ্রহের কথাটা, এটা কাল্পনিকভাবেই বলা হয়েছে, রূপকভাবে বলা হয়েছে। যাই হোক, এমনভাবে তিনি বলছেন যেন কবি একজন কি ইন্ট্রোডিউস করছে, হি ইন্ট্রোডিউসেস দ্য ইমেজ অফ অ্যান অ্যাস্ট্রোলজার, এমনভাবে যিনি বলছেন, জ্যোতিষ একজন, এমনভাবে কবি বলছেন। যাই হোক, when he starts cancelling stamps of the letters, এবার কবি কি করছেন, এর মধ্যেও কল্পনাই, ক্যান্সেলিং করছেন স্ট্যাম্প, চিঠির যে ডাক টিকিটগুলো, অফ দ্য লেটার্স, দেখছেন চিঠিগুলোকে, কল্পনা করছেন অনেক চিঠি সেখানে, আচ্ছা, বিনষ্ট হয়ে যাচ্ছে আর কি। বলছে হ্যাভ ডুমড অ্যাড্রেসেস, তার যে চিঠিগুলো যে রয়েছে ওখানে, সেই চিঠিগুলো যেন ফ্যাকাশে হয়েছে, অ্যাড্রেসগুলো কে কাকে দিয়েছে, এটা একটা গভীর চিন্তার কথা। কাশ্মীরের লোকজন কোনো কানেকশন কারোর সাথে নিতে পারছে না, বহির্বিশ্বের সাথে, বাইরের জগতের সাথে। তাই যে চিঠিগুলো যেখানে কল্পনা করা হয়েছে রয়েছে, সেগুলো অনেকটা ঝাপসা হয়ে গেছে, স্ট্যাম্পগুলো ঝাপসা হয়ে গেছে। অর্থাৎ কবি এখানে পিকচারাইজ করছেন একটা ইমেজ, একটা কল্পনা পোস্টালের বিষয়ে, যে চিঠির এখানে যে ফাংশনটা হয়,
এটা বিনষ্ট হয়ে গেছে, অর্থাৎ কমিউনিকেশনটা নষ্ট হয়ে গেছে। আর এখানে যে ডিস্ট্রিবিউট করে লেটার্স, পোস্ট অফিসে আসে বা পোস্ট অফিস থেকে কাউকে দেওয়া হয়, সেটাও কলাপস করে গেছে। কারণ এই ব্যবস্থাটাই, অর্থাৎ পোস্ট অফিসের ব্যবস্থাটা নষ্ট হয়েছে, তার মানে কমিউনিকেশন, মানুষের যোগাযোগ নষ্ট হয়ে গেছে। এই কাশ্মীরে কেউ আসেও না, যায় না, যোগাযোগ রাখে না, নির্জনে পড়ে গেছে কাশ্মীরি মানুষ। যাই হোক, এখানে কবি বলতে চেয়েছেন যেখানে যে লেটার্স, যে চিঠিগুলোর কথা বলা হচ্ছে, মেনি পিপল হ্যাভ মাইগ্রেটেড টু সাম আদার প্লেসেস। অনেক লোক তো অনেক জায়গায় চলে গেছে, অর্থাৎ কাশ্মীর থেকে অনেকেই কাশ্মীর ছেড়ে চলে গেছে। কিংবা দেয়ার হোমস হ্যাভ বিন বার্নড, কাশ্মীরের জনগণের যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে বাই দ্য ভায়োলেন্স ইন কাশ্মীর। কাশ্মীরের এই অবস্থা, বাড়িঘর নেই, আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে, যোগাযোগ কমিউনিকেশন নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে কাশ্মীর। অর্থাৎ কবি এখানে দেখাতে চেয়েছেন, দ্য পোয়েট ওয়ান্টস টু শো দ্য ইসলামিক কালচার। এখানে যে ইসলামিক কালচারটাই বেশি এই কাশ্মীরে, সেটা তিনি দেখাতে চেয়েছেন। তার জন্যই মিনিট বা গম্বুজের কথা বলেছেন। এবং এখানে ইউজ করা হয়েছে এ মুয়াজ্জিম টু কল দ্য ফেইথফুল পিপল টু প্রে। ওই যে ভদ্রলোক মুয়াজ্জিম, কোন এক ব্যক্তি, কাশ্মীরি ব্যক্তি একা একই রয়েছেন, মসজিদের সিঁড়ির দিকে উপর দিকে উঠছেন কোনো প্রার্থনার জন্য। তাই বলা হয়েছে বাই এ মুয়াজ্জিন টু কল দ্য ফেইথফুল পিপল টু প্রেয়ার। এখানে মুয়াজ্জিম ঈশ্বরকে প্রার্থনা করছেন এবং তিনি তার জন্য একটা ইচ্ছা বাসনা যে আরো কেউ আসবে প্রার্থনা করতে, আল্লাহকে প্রার্থনা করতে আসবে এই মসজিদে। কিন্তু অনেক লোক তো কাশ্মীর থেকে চলে গেছে, তাদের বাড়িঘর পুড়ে গেছে, অনেকের মৃত্যু হয়েছে ইত্যাদি। এই ছিল প্রথম স্ট্যাঞ্জা। সেকেন্ড স্ট্যাঞ্জাতে আমরা দেখব এখানেও কাশ্মীরের যে পরিস্থিতি সেটাইকেই দেখানো হয়েছে। এখানে একটা কমিউনাল কনফ্লিক্টসের কথা বলা হয়েছে। কাশ্মীরে কমিউনাল কনফ্লিক্টস হয়েছে, সেই বিষয়টা বলা হয়েছে, ভায়োলেন্স হয়েছে সেটা বলা হয়েছে। এবং এখানে যে ব্লাডি যে ব্যবস্থা, রক্তাক্ত যে মারামারি কাটাকাটি হয়েছে, সেই চিত্রটা তুলে ধরা হয়েছে সেকেন্ড সেকশনে। এখানকার যে জনগণ, তারা রিফিউজি হয়ে গেছে, এখান থেকে চলে গেছে, অর্থাৎ প্রথম সেকশনের প্রতিচ্ছবি এই সেকেন্ড সেকশনে রয়েছে। তাহলে রিফিউজি হয়ে তারা চলে গেছে, তাদের এই অ্যানসেস্ট্রাল প্রপার্টিস, এত সুন্দর জায়গা কাশ্মীর, তাকে ছেড়ে চলে গেছে মানুষ। দ্য কাশ্মীর ভ্যালিটা হুইচ ইজ অলসো নোন প্যারাডাইস, যাকে স্বর্গ হিসাবে কল্পনা করা হয় ফর ইটস বিউটি, তার সৌন্দর্যের জন্য, সেই স্বর্গ, সেই প্যারাডাইসকে ছেড়ে, কাশ্মীর ছেড়ে মানুষ চলে গেছে। কারণ এখানে কনফ্লিক্ট রয়েছে। কিভাবে? ডেথ অফ ইনোসেন্ট হিন্দুস অ্যান্ড মুসলিমস, হিন্দু মুসলিমের সঙ্গে একটা দ্বন্দ্ব ইত্যাদি তো থেকেই যায়। অর্থাৎ কাশ্মীরি লোকজনের সঙ্গে একটা দ্বন্দ্ব থেকেই যাচ্ছে, কনফ্লিক্ট রয়েছে, তাই তাদের মৃত্যু হচ্ছে ইত্যাদি ইত্যাদি বিষয় তো রয়েছে। দ্য রেফারেন্সেস অফ আজ অ্যান্ড দেম, এখানে একবার আজ ইউজ করা হয়েছে, তারপর দেম, অর্থাৎ দ্য সেকশন মিনস, এখানে বোঝানো হয়েছে হিন্দুস অ্যান্ড মুসলিমস, দুটো সম্প্রদায়ের কথাই বলা হচ্ছে। হু আর বার্নিং হাউজেস অফ ইচ আদার, এক গ্রুপ গিয়ে এদের ঘর বাড়ি পুড়িয়ে দিচ্ছে, ওরা গিয়ে তাদের পুড়িয়ে দিচ্ছে, এরকম একটা সিচুয়েশন। ভায়োলেন্স তো রয়েছে, রক্তযজ্ঞ রয়েছে, এরকম বিষয় রয়েছে। কবিতায় শেষে বললেন এখানে, নাও এভরি নাইট
উই বিয়ারি আওয়ার হাউজেস দেয়ার। প্রতি রাত্রেই দেখা যাবে এই বাড়ি পুড়ছে, সেই বাড়ি পুড়ে জ্বলে যাচ্ছে, কেউ না কেউ করছে। আচ্ছা, তাহলে আজকের দিনে দেয়ার ইজ নো মুয়াজ্জিন টু কল টু প্রেয়ার। কেউ যেন নেই তেমন, কাউকে ডাকবে যে আসো প্রার্থনা করি ঈশ্বরের প্রতি, আল্লাহর প্রতি, এমন কিছু যেন নেই। বাট স্টিল কি আছে? উই আর ফেইথফুল, আমরা যেন বিশ্বস্ত হয়ে গেছি ইন ফাইটিং ব্যাক, যুদ্ধ করব একে অপরের সাথে, এরকম বিষয়ের দিকে আমাদের মন চলে গেছে। আল্লাহর প্রতি প্রার্থনা করব এমন বিষয় নয়। আমরা একে অপরের বাড়িকে পুড়িয়ে দেব, কিন্তু আমাদের প্রার্থনা করার সময় নেই। এই হলো কাশ্মীরের পরিস্থিতি। সেকেন্ড সেকশনে বলা হলো উই আর ইনসাইড দ্য ফায়ার লুকিং ফর দ্য ডার্ক। আমরা ইনসাইড দ্য ফায়ার, আগুনের ভিতরে যেন রয়েছি, লুকিং ফর দ্য ডার্ক, খোঁজ করছি অন্ধকারের। এর মধ্যে হতাশা রয়েছে। ইচ পোস্ট অফিস, যে পোস্ট অফিসগুলো রয়েছে এখানে কি হচ্ছে? ক্লোজ। তো হু উইল ডেলিভারার, কে পোস্ট অফিসের চিঠি দিয়ে যাবে বা নিয়ে যাবে, ডেলিভার করবে কে? এরকম তো কিছু নেই। ইন এ ডেড অফিস, পোস্ট অফিস হয়ে গেছে ডেড অফিস, এমনভাবে তিনি বলছেন। অর্থাৎ কমিউনিকেশনটা নেই, যোগাযোগটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ এখানে একটা ইমেজ ইউজ করা হয়েছে দ্য ফায়ার হিসাবে, তার মানে কাশ্মীরের পরিস্থিতি, অ্যান্ড দ্য ডার্কনেস, ডার্ক অন্ধকারের কথা, ওই কাশ্মীরের পরিস্থিতি, হ্যাভ বিন ইউজ টু পিকচার দ্য আনরেস্ট কন্ডিশন অফ কাশ্মীর। কাশ্মীরের যে একটা আনরেস্ট, বিশৃঙ্খল পরিস্থিতি, সেটাই বোঝানো হয়েছে। এখানে বলা হয়েছে একবার, আই ওয়ান্ট টু বি হি হু পোর্স ব্লাড, রক্ত যে ঝরে একজনের, অর্থাৎ কাশ্মীরি মানুষের, সে হিন্দু হোক সে মুসলিম হোক, এই বিষয়গুলো কি হয়? পিকচারাইজ করা হয়েছে এখানে, মানুষের কি পরিস্থিতি। আর এই সব ঘটনাগুলো, এই মৃত্যুগুলো পোস্টাল ডেলিভারি সিস্টেমের মাধ্যমে কাশ্মীর থেকে অন্য কোথাও যায় না। অর্থাৎ কাশ্মীরের এই পরিস্থিতি, এই ঘটনাগুলো বাইরে কোথাও যায় না, এখানেই যা পরিস্থিতি হয়ে আছে। যাই হোক, কবি এখানে বলতে চেয়েছেন, দ্য স্পিকার, এখানে তিনি হিমসেলফ কামস এট, এগিয়ে এসেছেন, টু হেল্প ক্যান্সেল স্ট্যাম্পস, ওখানে যে স্ট্যাম্প চিঠিগুলো রয়েছে পুরনো, সেই ক্যান্সেল যেগুলো বিনষ্ট হয়ে গেছে, সেইগুলোকে তিনি বাছাই করার জন্য, হেল্প করার জন্য এগিয়ে আসছেন। রিজেক্টেড কোনগুলো? অ্যাকচুয়ালি এখানে এই লাইনটা বোঝাচ্ছে যে কমিউনিকেশনের পরিস্থিতিটা কি। কাশ্মীরের কমিউনিকেশন এমনটি যে এখানে আর কোনো মানুষের সাথে কোনো যোগাযোগ ইত্যাদি নেই। যাই হোক, এখানে মানুষের যে কথা বলার ক্ষমতা, তাদের যে অ্যাক্টিভিটি, তাদের দৈনন্দিন কাজ, এই সমস্ত কিছু নেই, সব শেষ হয়ে গেছে। জাতি, নো নেম অফ দ্য নেশন, অর্থাৎ ওই যে চিঠিগুলো দেওয়া হচ্ছে, চিঠিগুলোতে অ্যাড্রেস লেখা আছে, তার উপর যে স্ট্যাম্প লেখা আছে, সেই স্ট্যাম্পের মধ্যে কি নেই? কোন দেশ থেকে এসেছে, অর্থাৎ কোথায় এসেছে, এই বিষয়গুলো লেখা নেই। কারণ এখানে কবি বলতে চেয়েছেন যে কাশ্মীরের কোনো নামই যেন নেই, স্ট্যাম্পের মধ্যে এমন কিছু বোঝাও যাচ্ছে না কোথা থেকে গিয়ে এসেছে। অর্থাৎ কি না, পলিটিক্যালি ইন্ডিয়া পাকিস্তান আর ফাইটিং অন অ্যান্ড অন, তারা তো যুদ্ধ করেই চলছে, টু ক্যাপচার দিস ডিসরাপ্টেড টেরিটরি, এটাকে ক্যাপচার করার জন্য নেরেটর এখানে ইঙ্গিত করেছেন এইভাবেই যে এখানে যে ব্যক্তিরা, তারা রিউইন্সের মধ্যে, তারা ধ্বংসস্তূপের মধ্যে রয়েছে। এভরিথিং ইজ ফিনিশড
সব কিছু ফিনিশড হয়ে গেছে, নাথিং রিমেন্স, কিছুই বাকি নেই। কবি বলছেন এভরিথিং ইজ ফিনিশড, সব শেষ হয়ে যাচ্ছে কাশ্মীরের, নাথিং রিমেন্স, কিচ্ছু নেই, কিছু থাকার কথা নয়। তাহলে এখানে বিষয়গুলো সিম্বলিক ইমেজের ব্যবহার করা হয়েছে। ফায়ারের কথা, ডার্ক অ্যান্ড সাইলেন্স, নীরবতার কথা এখানে রয়েছে। যেমন একটা লাইনে বলা হয়েছে, অনলি সাইলেন্স ক্যান নাও ট্রেচ মাই লেটার্স টু হিম। ওই যে চিঠিগুলো, চারিদিকের পরিস্থিতিটা এমন, সাইলেন্স, নীরব নীরব, তার মানে চিঠিগুলো নীরব, তার মানে চিঠিগুলো কোনো কমিউনিকেট করতে পারছে না। কার কাছে যাবে? হয়তো সেই লোকটি নেই, সেই বাড়িতে কোনো মানুষ নেই, তারা মৃত, এবং পোস্ট অফিস সেটাও ডেড, এমনভাবেই কল্পনা করা হয়েছে। যাই হোক, থার্ড সেকশনে বলা হচ্ছে যে এখানে যে কবি তিনি বলছেন যে ওই যে মুয়াজ্জিন বলে যাকে প্রথম সেকশনে বলা হয়েছিল, সেই মুয়াজ্জিন তিনি ফেথফুল পিপলদেরকে সার্চ করছে, তাদেরকে ডাকবেন, ঈশ্বরকে প্রার্থনা করতে হবে, কিন্তু কেউ তো কোথায় নেই। অর্থাৎ এখানে যে স্ট্যাম্পের কথা বলা হয়েছে, বিফোর হি লিভস, অর্থাৎ সে যে যাচ্ছে সেখানে স্ট্যাম্পগুলো রয়েছে পুরনো, অর্থাৎ তার দ্বারা পরিস্থিতিটাই বলা হচ্ছে। স্কিল্ড বাই সামওয়ান, অর্থাৎ এক সময় তো তারও মৃত্যু হয়, ওই মুয়াজ্জিমের মৃত্যু হয়, কেউ তাকে হত্যা করে, ইন ভায়োলেন্স, ভায়োলেন্সের মধ্যে। কবি তখন বলেন, আই এম কিপার অফ দ্য মিনিট সিন্স দ্য মুয়াজ্জিন ডাইড। এখন তার কেউ নাই, আমি রয়েছি, মুয়াজ্জিন তার তো মৃত্যু হয়েছে। কাম সুন, আই এম অ্যালাইভ, হ্যাঁ আমি তো বেঁচে আছি, বা তার প্রতি প্রত্যাশা করেছে কেউ তো আসবে, মুয়াজ্জিম কোনো মানুষ এখানে আসবে। যাই হোক, এইভাবে এগিয়ে গেছে। পরবর্তী অংশে বলা হয়েছে এই কবিতার থার্ড সেকশনে যে দ্য পোয়েট টক্স অ্যাবাউট হিজ ওন হার্ট, নিজের হৃদয়ের কথা বলছেন, টক্স অ্যাবাউট ফায়ার অফ হিজ ওন, নিজের মধ্যে যে আগুন জ্বলছে সেই কথা তিনি বলছেন। অর্থাৎ তিনি ইন্ডিয়ান বর্ন, কাশ্মীরি, এ কথা ঠিক, কিন্তু এখানে যে ভায়োলেন্সটা চলছে হিন্দু মুসলিম সাধারণ মানুষের সাথে, পলিটিক্যাল আনরেস্ট রয়েছে, অর্থাৎ কাশ্মীরটা টোটালি ডিস্ট্রয়েড, ধ্বংস করা হচ্ছে। এর যেহেতু স্বর্গীয় রাজ্য বলা হয়, হেভেন বলা হয়, বেহেস্ত বলা হয়, তেমন কিছু নেই। আর এখানকার যে কমিউনিটিস, সম্প্রদায়, এখানকার মানুষ, তাদের কোনো কমিউনিকেশন নেই, যোগাযোগ নেই, পোস্ট অফিসটা অকেজু হয়ে গেছে, মিনিংলেস হয়ে গেছে। ইন দ্য লাস্ট স্টেঞ্জ অফ দ্য পোয়েম বলা হয়েছে শেষে, কবি বলছেন কি যে ফাইন্ডস হিজ ওন ভয়েস, এমন অবস্থা সে শুধু নিজের কণ্ঠস্বর শুনতে পাচ্ছে, বুঝতে পারছে, অন্যের ভয়েস শুনতে পাচ্ছে না। ওই মুয়াজ্জিনের তো মরেই গেছে, তাকে তো আর খুঁজেই পাওয়া যাচ্ছে না। মুয়াজ্জিন হু ইজ নো মোর নাও, সে তো এখন বেঁচেই নেই। তাহলে এবার কবি বলছেন, আই রেড দেম লেটার্স অফ লাভার, আমি সেই চিঠিগুলার কিছু পড়লাম, পড়ে লক্ষ্য করছি যে চিঠিগুলা কাউকে ভালোবাসার মানুষ রয়েছে, আপনজন রয়েছে, তারাই লিখেছে। আর এইসব দেখে দেখে কবি যেন পাগল হয়ে গেছেন, কি উত্তর দেবেন, কি লিখবেন তিনি বুঝতেই পারছেন না। যাই হোক, শেষে বলছেন আই ওয়ান্ট টু আনসার, পরে মনে হলো আই ওয়ান্ট টু লিভ ফর এভার, না আমাকে তো বেঁচে থাকতে হবে। কবি বলছেন হোয়াট এলস ক্যান আই সে, আমি কি বলবো সেটা, কিন্তু আমাকে তো বেঁচে থাকতে হবে। অর্থাৎ আমাকে বেঁচে থাকতে হবে, অর্থাৎ কাশ্মীরিদের বেঁচে থাকতে হবে। সবাই শেষ হয়ে যাবে, নিজেদের মধ্যে আত্মকলহের মধ্যে
সাম্প্রদায়িক প্রবলেমের জন্য সবাই মরে যাবে তা তো নয়। ইট রেইনস, বৃষ্টি তো হবে। অ্যাজ আই রাইট দিস, আমি লিখছি, ম্যাড হার্ট, একেবারেই বি ব্রেভ। হ্যাঁ, মনটা আমার এখন পাগলপনা হয়ে গেছে, কিন্তু সাহসিকতা রাখতে হবে। আমি বেঁচে থাকবো, অর্থাৎ কাশ্মীরের মানুষ বেঁচে থাকবে, তার কালচার বেঁচে থাকবে, অর্থাৎ আবার সেই প্যারাডাইসকে খুঁজে পাওয়া যাবে, প্রত্যাশা রেখেছেন। লাস্ট এঞ্জাতে দেখা যাচ্ছে যে কবি নিজেকেই একটা রেসপন্সিবিলিটি যেন তিনি নিয়েছেন অফ রিডিং লেটার, চিঠিগুলো পড়ছেন। চিঠির তো সেখানে অনেকগুলো চিঠি রয়েছে, ওখানেই ছিল, পোস্ট অফিসে নয়, মসজিদেই ওখানেই ছিল, কোনো একটা প্লেসে ছিল, মসজিদেই ছিল। এটা স্তূপকৃত চিঠি, সেটা তিনি পড়ছেন। তখন তিনি বলছেন, আই রেড দ্যাম, পড়েছি, লেটার্স অফ লাভার্স, আপনজনদের জন্য লেখা রয়েছে চিঠি, দ্য ম্যাড ওয়ান্স, পাগল হয়ে যাচ্ছি, অ্যান্ড মাইন্ড টু হিম ফ্রম উইদাউট নো আনসার্স কেম। এই চিঠিটা যারাই লিখছে কোনো উত্তর তো যাবে না, কারণ লোকই তো নেই, পাওয়াই তো যাচ্ছে না, এমন একটা অবস্থা। আবার সেই চিঠির কথা বলছে যে এই যে চিঠিগুলো যে রাখা হয়েছে, এটা কি হবে, কে উত্তর দেবে, কেউ তো এখানে নেই, কে বা শুনবে, এরকম বিষয়। অর্থাৎ কবি বলছেন শেষে, মাই ক্রাইজ, আমার কান্নার, লাইক দ্য ডেড লেটার্স, আমার যে হৃদয় কাঁদছে, যেমন ওই যে মৃত চিঠিগুলো, ওই চিঠিগুলো যেমন কাঁদছে, আমার মনটাও তেমনভাবে কাটছে, এমন একটা অবস্থা। হুইচ ওয়ার সেন্ট টু দিস ডেপ ওয়ার্ল্ড, এই যে পৃথিবীটা, এই পৃথিবীটাও বধির হয়ে গেছে, এই পৃথিবীটা শোনে না, কিছু শোনে না। এই বধির পৃথিবীর মধ্যে আমার কান্নাও কেউ শুনতে পাচ্ছে না, আর এই যে ডেড লেটার্সের যে স্তূপ, এই এদের কথাও তো কেউ জানবে না, শুনতে পাবে না। এমন অবস্থায় আমাদের এই কাশ্মীরের সেই বর্ণনা তিনি করেছেন। এখানে ভায়োলেন্স তো চলছে কাশ্মীরে, সে বিষয়টা তো লেখাই আছে। কাশ্মীরের এগেইনস্টে ডিফারেন্ট টাইপস অফ প্রবলেম চলছে। নো কান্ট্রি অ্যান্ড নো অর্গানাইজেশন, কবি বলছেন কোনো কান্ট্রি, কোনো দেশ, কোনো অর্গানাইজেশন কেম অ্যাহেড টু হেল্প কাশ্মীর, কাশ্মীরকে হেল্প করার মতো কেউ যেন এগিয়ে আসছে না। তাই তিনি হি কম্পেয়ার্স হিজ ক্রাই, নিজের কান্নাকে ডেড লেটার্স, মৃত চিঠির সাথে তুলনা করেছেন। যাই হোক, তাহলে এই যে লেটার্সগুলো, এগুলো নিজের বলে মনে হচ্ছে কবির, আমার চিঠি, তাহলে আমাকে উত্তর দিতে হবে, আমাকেই লিখতে হবে, কিন্তু ওয়ার্ডস রিটেন ইন দেম আর আওয়ার ওন ক্রাইজ, আমার কান্নাটা যেন এই চিঠির মাধ্যমে পৌঁছে দেওয়া যায় যারা পাঠিয়েছিল, কবির চিন্তা ভাবনা। তাহলে কি হবে, তাহলে কি হবে, ব্রেক লাইক বডিজ ইন প্রিজন, বন্দির মধ্যে, বন্দি অবস্থায় যে মানুষ থাকে তাদের মন যেমন হয়, এখানে যেমন আছে কাশ্মীরের অবস্থা, তাহলে হয়তো ভেঙে যেতে পারে ওই সাইলেন্স বা পরিস্থিতি। যাই হোক, কবি তো নিজের ম্যাডনেসের কথা বলছেন, পাগল হয়ে গেছেন, এমন একটা লস্ট আইডেন্টিটি, তার যেন আইডেন্টিটিটাই হারিয়ে গেছে, প্রিজনার মনে হচ্ছে। এগুলো সব মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে, রূপক অর্থেই ব্যবহার করা হচ্ছে। অর্থাৎ তার যে নিজের সিচুয়েশন, ফ্রাস্ট্রেশন, ডেসপারেশন, এইসব ব্যাপারগুলো তিনি বলতে চেয়েছেন। মূলত পরিস্থিতিটা বোঝাতে চেয়েছেন কাশ্মীরের অবস্থাটা কি, এবং তিনি বলতে চেয়েছেন আই ওয়ান্ট টু লিভ ফর এভার, আমি বেঁচে থাকতে চাই। অর্থাৎ কাশ্মীরে যে 2-4 জন আছে, তিনি বেঁচে থাকতে, তার প্রতিনিধিত্ব করছেন কবি।
আবার এও বলা যেতে পারে যে আমি বেঁচে থাকতে চাই, তার মানে দিস মে বি বিকজ হি হিমসেলফ ইজ অ্যাবাউট টু ডাই। বেঁচে থাকতে চাই তার তো প্রত্যাশা রয়েছে, কিন্তু এও প্রকাশ করে হিমসেলফ ইজ অ্যাবাউট টু ডাই, তিনিও মৃত প্রায় হয়ে গেছেন এখানে ফিরে এসে। তাহলে এখানে আনডাউটেডলি কি হয়েছে, এটা তো মাস্টারপিস অফ আগা সৈয়দ আলী, তার লেখা। এখানে ভায়োলেন্স ইন কাশ্মীর তার কথা বলা হয়েছে, গভর্নমেন্ট মেশিনারির কথাও এখানে টাচ রয়েছে। এখানে যে পোস্ট অফিস স্টপড ওয়ার্কিং, পোস্ট অফিস তো কোনো কাজ করছে না, এখানে কমিউনাল ডিস্ট্রেসের দ্বারা, হিন্দু মুসলিমের যে কমিউনিটিসদের প্রবলেমের দ্বারা এরকম যোগাযোগ কমিউনিকেশন বন্ধ হয়ে গেছে। অর্থাৎ একটা রিয়ালিস্টিক পিকচার এখানে তুলে ধরা হয়েছে, মূলত কাশ্মীর ভায়োলেন্সের কথা তুলে ধরা হয়েছে, এবং একটা পোস্টাল মেশিনারি কাজ করছে না, তার মানে কোনো কমিউনিকেশন কাজ করছে না, বিশ্বের কোনো দেশের সাথে যেন কাশ্মীরের কোনো যোগাযোগ নেই। অর্থাৎ এমন একটা কমপ্লেক্সিটি বর্ণনা করা হয়েছে। তাহলে আমাদের এই কবিতায় আমরা বুঝতে পারলাম মূলত এখানে যে কন্ডিশনটা বলা হচ্ছে, সেন্ট্রাল থিম যে বিষয়টা হলো পলিটিক্যাল আনরেস্ট রয়েছে, এখানে পার্সোনাল সাফারিং এবং কনফ্লিক্ট ইন কাশ্মীর এটা বর্ণনা করা হয়েছে। এখানে যে টাইটেল পোয়েম, এটা যা টাইটেল, এটার কালেকশনের নাম, কবিতার নাম একই নাম। তাহলে এখানে ভায়োলেন্স, এখানে যে ইম্প্যাক্টটা সেটা ভায়োলেন্স, এবং এখানকার জনগণের যে প্রবলেমটা সেটাই তুলে ধরা হয়েছে। অ্যান্ড ইম্পসিবিলিটি অফ কমিউনিকেশন, যোগাযোগের কোনো ব্যবস্থা নেই, ফর কনফ্লিক্ট, এমন একটা দ্বন্দ্ব তো চলছে, তার জন্য যোগাযোগ কিছু করা যাচ্ছে না, এই বিষয়টা রয়েছে। এখানে কি করা হচ্ছে, ইমোশনাল একটা বিষয় তুলে ধরা হয়েছে, গ্রিফ, দুঃখের ব্যাপার আছে কবিতায়, ডেসপেয়ার, হতাশা রয়েছে, আবার লঙ্গিং ফর পিস, শান্তির প্রতি একটা আকাঙ্ক্ষাও রয়েছে। তাহলে লস অ্যান্ড গ্রিফের কথা তো বর্ণনা করা হয়েছে বিভিন্নভাবে, কাশ্মীরের মানুষের কথা। এখানে অনগোয়িং কনফ্লিক্ট তো চলছেই। পোস্ট অফিসটার যে টাইটেলটা এখানে সিম্বলাইজ করা হয়েছে, এখানে পোস্ট অফিস কমিউনিকেশনটা বন্ধ হয়ে গেছে, ইনঅ্যাবিলিটি, সেটাই বলা হয়েছে। এখানে মেসেজ ফর লাভের কথা বলা হয়েছে, গডের কথা, ঈশ্বর আল্লাহর কথা বলা হয়েছে, এখানে মেটাফরিক্যালি ব্যবহার করা হয়েছে। একজন মুয়াজ্জিম অর্থাৎ মানুষের কথাই বলা হয়েছে। এখানে এক্সাইল অ্যান্ড ডিসপ্লেসমেন্টের কথা বলা হয়েছে, অর্থাৎ মানুষ এখানে ইমপ্রিজনমেন্ট, বন্দি দশায় অবস্থায় আছে বলা হয়েছে। ডিসপ্লেসমেন্ট, রিফিউজি হিসাবে মানুষ এখান থেকে চলে গেছে, অর্থাৎ ফিজিক্যালি, ইমোশনালি সব কিছু তো হয়েছে, যা কিছু হয়েছে ব্রুটালি হয়েছে, নিষ্ঠুর কিছু হচ্ছে। এখানে বিস্তরভাবে সাইলেন্স অ্যান্ড অ্যাবসেন্স রয়েছে, নীরবতা মানুষের রয়েছে, থাকবেই, এখানে মানুষ নেই। সাইলেন্স বাই ভায়োলেন্স, এখানে কমিউনিকেশনের অ্যাবসেন্স রয়েছে। সাইলেন্স অফ পোস্ট অফিস, এটা সিম্বলাইজ করা হয়েছে। এখানে লস অ্যান্ড সেপারেশন বোঝানো হয়েছে, বলা হয়েছে। হিস্ট্রিক্যাল পলিটিক্যাল ইম্প্যাক্ট এখানে রয়েছে, সাফারিংস রয়েছে, সিস্টেমিক ভায়োলেন্স রয়েছে, এসব বলা হয়েছে। তাহলে এই কবিতার মধ্যে পরিষ্কারভাবে যে পোস্ট অফিস ব্যাপারটা, এটা কমিউনিকেশন, অর্থাৎ কাশ্মীরের সাথে পৃথিবীর অন্য জগতের সাথে যেন যোগাযোগ নেই। এখানকার মানুষ যে অবস্থায় রয়েছে, দ্বন্দ্বের মধ্যে রয়েছে, অর্থাৎ একটা সাংঘাতিক অবস্থায় রয়েছে। এখানে একটা নস্টালজিক সাইলেন্সও রয়েছে, অর্থাৎ এক সময় এটাকে প্যারাডাইজ বলা হতো, কিন্তু কাশ্মীর তো এখন তার পাস্ট হারিয়ে আনরেস্ট হয়ে গেছে, এরকম। এখানে স্বাভাবিকভাবেই এখানে পেপার বোটের কথা উল্লেখ আছে, কাগজের নৌকা। কাগজের নৌকা এটাও মেটাফোরভাবে ইউজ করা হয়েছে। কাগজের নৌকা একটা খুব সুন্দর, পবিত্র, শান্ত জলের মধ্যে সেটা চলে, শিশু মনে চলে, শান্ত মনে চলে, কাগজের নৌকা। কিন্তু সেটা একটা হোপ, আশার কথা বর্ণনা করা হয়েছে, যেটা এখানে এখন নেই, দ্বন্দ্ব রয়েছে।
দ্য পেপার বোট, এখানে কাগজে নৌকাটা সিম্বলাইজ করছে। এখানে স্বাভাবিকভাবে ড্রিম, স্বপ্ন রয়েছে, কবির স্বপ্ন রয়েছে। আচ্ছা, তাহলে স্বাভাবিকভাবে এই বিষয়ই ছিল। মূলত আমরা বুঝতে পারছি যে এই কবিতাটার মধ্যে দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস, কাশ্মীরের প্রবলেম যেটা সবার জানা, সেই প্রবলেম, মারামারি, হানাহানি, হিন্দু মুসলিম প্রবলেম, পলিটিক্যাল প্রবলেম, আনরেস্ট, ভায়োলেন্স, পাকিস্তানি প্রবলেম। এবার কবি এখানে যেটা বলতে চেয়েছেন, এই স্বর্গীয় জায়গাটা এমন হয়েছে যেখানে জনগণ নেই, রিফিউজি হয়ে চলে গেছে ইত্যাদি, একে অপরের বাড়িঘর পড়ছে। আর পোস্ট অফিসের যে অ্যাক্টিভিটি, যে কাজ হওয়া উচিত, অর্থাৎ কমিউনিকেশন, যোগাযোগ, সব বন্ধ হয়ে গেছে। তাই বিভিন্ন ইমেজ কল্পনার মাধ্যমে এই কবিতা দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস। তাহলে বন্ধুরা, আমাদের বিষয় ছিল দ্য কান্ট্রি উইদাউট এ পোস্ট অফিস, দ্য পোয়েম রিটেন বাই আগা সঈদ আলী। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। খুব সুন্দর একটা কবিতা, খুব টাচি একটা কবিতা। বন্ধুরা, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।